200 বছর ইংরেজ দখলদারিত্বের পর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তথা ভারতবর্ষে একই সাথে 3টি দেশ ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে। 1947 সালের 14 ও 15 আগস্ট ভারত, পাকিস্তান ও হায়দ্রাবাদ। 1947 সালে একই সময়ে বাংলাদেশ ও স্বাধীন হওয়ার কথা ছিল। সেই সময় তথা 1947 সালে বাংলাদেশ স্বাধীন হতে পারলে সেই বাংলাদেশের আয়তন হতো বর্তমান বাংলাদেশে 5 গুণ। অন্যদিকে আজ থেকে 400 বছর আগে থেকে হিমালয় পদদেশে একটি স্বাধীন রাষ্ট্র ছিল সিকিম। কথায় কথায় বলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানান দেশে নানান সময়ে স্বাধীনতা অর্জন করেছে, আবার সেই স্বাধীনতাকে রক্ষা করতে না পেরে অনেক স্বাধীনতাকে হারিয়ে পরাধীনতার জালে আবদ্ধ হয়েছে। আর তেমনি একটি স্বাধীনতা হারানো রাষ্ট্রের নাম হয়েছে সিকিম। অনেক কষ্ট ও ত্যাগের মাধ্যমে সিকিম ভারত থেকে স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু নিজ দেশের চক্রান্তকারী ও দুর্বল নেতৃত্বের কারণে সিকিম তাদের স্বপ্নের স্বাধীনতা আবারও হারিয়ে ফেলেছিল। সিকিম ও হায়দ্রাবাদ এখন ভারতের অঙ্গরাজ্য। কিভাবে হারালো সিকিম ও হায়দ্রাবাদ তাদের স্বাধীনতা এবং স্বাধীনতা হারানোর কারণ আলোচনা করা হবে আজকের এই পর্বে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। আজ যখন বিশ্বের স্বাধীনতা হারানোর গল্প করা হয় বা উদাহরণ দেওয়া হয়, তখন সবার আগে সিকিমের লজ্জার কথা উচ্চারণ করা হয়। সিকিম ছিল ভারতের উত্তর অঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য। সিকিম রাজ্যটির স্বাধীন রাজাদের বলা হতো চৌগুয়াল। পার্শ্ববর্তী ভুটান ও নেপালের সাথে এই রাজ্যটির প্রথম থেকে বিবাদ থাকলেও ভারতে ব্রিটিশ শাসন পূর্বে সিকিম, নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কিন্তু ব্রিটিশরা আসার পর তাদের সাথে চুক্তিবদ্ধ হয় সিকিম এবং আনুষ্ঠানিকভাবে তারা নেপালের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। সেই সময় সিকিমের রাজা ছিলেন নামগোয়াল। ব্রিটিশরা প্রথমে সিকিমকে স্বাধীনতার সমর্থন জানালো, কিছুদিন পর তারা তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নেয়। 1888 সালে রাজা নামগোয়াল এই বিষয়ে আলোচনার জন্য ভারতের কলকাতায় গেলে তাকে বন্দী করা হয়। 4 বছর পরেও 1892 সালে ব্রিটিশরা নামগোয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয়। প্রিন্স চার্লস 1905 সালে ভারতে সফরে এসে সিকিমকে চৌগুয়াল আনুষ্ঠানিকভাবে রাজার সম্মাননা প্রদান করে। সেই সময় চৌগুয়াল পুত্র সিডংক টুলকে উন্নত লেখাপড়া করার জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ব্রিটেন থেকে ফিরে সিডং টুলকু নামগোয়াল সিকিমের ক্ষমতা আহরণ করেন এবং সিকিমের ব্যাপক উন্নয়ন সাধন করে। তৎকালীন সময়ে ব্রিটিশের নিকট থেকে সিকিম তার পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে। পরবর্তী চৌগুয়াল থাসিয়ে নামগোয়াল সিকিমের ক্ষমতায় আসলে সেই সময়ে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এবং একই সময়ে গণভোটে সিকিমের মানুষের ভারতের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক রায় প্রদান করে এবং ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনে নিতে বাধ্য হন। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর সিকিমের গুরুত্ব আরো বেড়ে যায়। 1963 সালে সিকিমের রাজা থাসি নামগোয়াল এবং 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু মারা গেলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। থাসি নামগোয়াল এর পরে সিকিমের নতুন চৌগুয়াল রাজা হন পান্ডেন থন্ডুপ নামগোয়াল এবং ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। নেহেরু স্বাধীন সিকিমের পক্ষে থাকলেও ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। ফলে ক্ষমতা গ্রহণ করে ভারতের নতুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সর্বশক্তি নিয়োগ করে সিকিমকে পুনরায় দখল করার জন্য। প্রাথমিক কূটনৈতিক কৌশল হিসাবে তিনি কাজে লাগান তৎকালীন সিকিমের প্রধানমন্ত্রী কাজী লেনদুপ দর্জিকে। ভারতের কূটনৈতিক কৌশল ছিল লেনদুপ দর্জিকে ভারতের পা চাটা গোলাম বানিয়ে তাকে দিয়ে সিকিমকে খেলানো, সিকিমের জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করা, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, সিকিমে ভারতের প্রভাব বৃদ্ধি করা, সিকিমের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তবদারি করা, সিকিমের জাতীয়তাবাদী নেতা ও জনগণকে হত্যা করা, তাদের বন্দী ও নির্যাতন করা, ভারতের জন্য কৌশলে সিকিমের সীমান্ত উন্মুক্ত করা, সিকিমকে ভারত নির্ভর করে দিয়ে সমগ্র বিশ্ব থেকে আলাদা করা, সিকিমের অর্থনীতি ধ্বংস করা সহ বিভিন্ন কৌশলে বাস্তবায়নের জন্য ভারত লেনদুপ দর্জিকে সেখানে গোপনে তারা দোসর হিসাবে নিযুক্ত করে। লেনদুপ দর্জি নিজ মাতৃভূমির মায়া মমতা ও দেশপ্রেমকে জলাঞ্জলি দিয়ে নিজ দেশকে ভারতের কাছে বিক্রয়ের জন্য তাদের তাবেদারি শুরু করে। 1945 সালে কাজী লেনদুপ দর্জি খাং শেরপা সিকিম প্রজা মন্ডল নামে এক রাজনৈতিক দল গঠন করে। 1953 সালে তিনি সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে 1958 সাল পর্যন্ত স্বপদে বহাল থাকেন। লেনদুপ দর্জি 1962 সালে সিকিমের স্বতন্ত্র দল রাজ্য প্রজা সম্মেলনে সিকিম স্টেট কংগ্রেস ও সিকিম ন্যাশনাল পার্টির কিছু দলছুট নেতাদের নিয়ে গঠন করে নতুন সিকিম ন্যাশনাল কংগ্রেস। গোত্রকহল, রাজতন্ত্রের বিরোধিতা এবং গণতান্ত্রিক
সংস্কারের দাবিকে সামনে রেখে এই দলের যাত্রা শুরু হয়। 1973 সালে এপ্রিল মাসে সিকিম জনতা কংগ্রেস ও এই দলের সাথে অঙ্গীভূত হয়ে যায়। লেন্দুপের মতে এই দলের গঠনের উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক চেতনা লালন করা, জনগণের শান্তি, উন্নতি এবং দেশের উন্নয়ন করা। তৃতীয় সাধারণ নির্বাচনে তার দলটি 18টির মধ্যে 8টি আসন লাভ করে। 1970 সালে নেহেরু প্রভাবিত সিকিম ন্যাশনাল কংগ্রেসকে লেন্দুপ দর্জিকে ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে। 1970 সালে চতুর্থ সাধারণ নির্বাচনে লেন্দুপ দর্জি এক্সিকিউটিভ কাউন্সিলের পদে নির্বাচিত নিয়োগ পান। ফলে সিকিমের কৃষি, পশুপালন এবং যোগাযোগ মন্ত্রণালয় তার দায়িত্বে চলে আসে। 1972 সালে এক্সিকিউটিভ কাউন্সিলের পদ থেকে তিনি অব্যাহতি নেন। 1973 সালে সিকিমে যে নির্বাচন তাতে ভোটের ফলাফলে অসন্তুষ্ট হয়ে সিকিম ন্যাশনাল কংগ্রেস পার্টি ভোট কারচুপির অভিযোগ এনে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। সে আন্দোলন তীব্র হয়ে এক পর্যায়ে রাজতন্ত্রের পতন আন্দোলন পরিণত হয়। সিকিম জনতা কংগ্রেস ও সিকিম ন্যাশনাল কংগ্রেস নামের রাজনৈতিক দল দুটি একীভূত হয়ে একসাথে এই আন্দোলন পরিচালনা করে। এর মধ্যে ভারতের তাবেদার লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস 1974 সালে অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টে 32টি আসনের মধ্যে 31টি আসনে জয়লাভ করে। এই নিরঙ্কুশ ম্যান্ডেটরের উপর ভর করে লেন্দুপ দর্জি নতুন গভর্নর নিয়োগ ক্ষমতা লাভ করে। নির্বাচনে জিতে 1975 সালে 27 মার্চ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী লেন্দুপ দর্জিকে রাজতন্ত্র বিলোপ করেন এবং জনমত যাচাইয়ের জন্য গণভোটের সিদ্ধান্ত নেন। ততদিনে নতুন সরকার পৃষ্ঠপোষকতায় সিকিমের ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি ঘিরে ফেলে। সিকিমের প্রধানমন্ত্রী হিসেবে লেন্দুপ দর্জি ভারতীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার এবং স্টেটহুড স্ট্যাটাস পরিবর্তন করার আবেদন জানান। 1975 সালের 14 এপ্রিল সিকিমে ভারতীয় সেনাদের ছত্রছায়ায় এক গণভোট অনুষ্ঠিত হয়। তারা বন্দুকের মুখে ভোটারদের হ্যাঁ ভোট দিতে বাধ্য করে। নির্বাচনের পুরো ঘটনা ছিল সাধারণ নাটক। 6 এপ্রিল 1975 সালে সকালে সিকিমের রাজা যখন নাস্তা খেতে ব্যস্ত, সেই সময় ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদে আক্রমণ করে এবং সিকিমের রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয়। 26 এপ্রিল 1975 সালে সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্যের পরিণত হয়। 6 মে 1975 সালে সরকারিভাবে ভারত ইউনিয়নভুক্ত হয় এবং লেন্দুপ দর্জিকে নিযুক্ত করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী। রাজতন্ত্রের ফলে সিকিমের চৌকিয়াল পদের অবসান ঘটে। চীন ছাড়া অন্যান্য জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র সিকিমের এই পরিবর্তনকে দ্রুত অনুমোদন করে। ভারতের অঙ্গীভূত হওয়ার সাথে সাথে লেন্দুপ দর্জির রাজনৈতিক দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলের সাথে একত্রিত হয়ে যায়। আর এইভাবে ভারতীয় কূটনৈতিক কৌশলের জালে পড়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায়। মজার বিষয় এই যে সিকিমের সেনাবাহিনী তাদের রাষ্ট্র রক্ষায় কোনো প্রকার চেষ্টা করেনি। তারা পুরোটা সময় অলস ঘুমিয়েছিল, কারণ সিকিম সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর নিকট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা ভারতপ্রেমী হওয়ায় তারা দেশের ক্রান্তি লগ্নেও নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। ভারতীয় আধিপত্যবাদের সেবাদাস লেন্দুপ দর্জিকে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার পুরস্কার স্বরূপ ভারত সরকার লেন্দুপ দর্জিকে 2002 সালে ভারতের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে। সিকিমের রাজ্য সরকার 2004 সালে তাকে সিকিম রত্ন উপাধি প্রদান করে। শেষ জীবনে বিশ্বাসঘাতক লেন্দুপ দর্জি নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার ফল পেয়ে গিয়েছিলেন। 1979 সাল পর্যন্ত সিকিম মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর ভারত তাকে ডাস্টবিনে নিক্ষেপ করে। 1979 সালে নির্বাচনে লেন্দুপ দর্জির এসএন পার্টি একটি আসন লাভ করতে পারেনি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে লেন্দুপ দর্জি দেখেন ভোটার তালিকায় তার নিজের নামটিও নেই। নিঃসঙ্গ লেন্দুপ দর্জি লজ্জায়, হতাশায় ও অপমানিত অবস্থায় সিকিমের বাইরে তার নিজ শহরে কলকাতায় কলিংপয়ে চলে যান এবং সেখানে 2007 সালে 30 জুলাই নিঃসঙ্গ অবস্থায় 103 বছর বয়সে হৃদরোগে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে সিকিমবাসীরা উল্লাস করেছিলেন এবং তার মৃত্যুতে সিকিমের কেউ সামান্যতম দুঃখবোধ করেন। উল্লেখযোগ্য লেন্দুপ দর্জি জন্মগ্রহণ করে 1904 সালে 11 অক্টোবর পূর্ব সিকিমের পাকিংগো এলাকায়। তার পুরো নাম ছিল কাজী লেন্দুপ দর্জি খাং শেরোপা। ভারতের গোয়েন্দা সংস্থার এক সাবেক পরিচালক আশেক রায়না তার বই ইনসাইড হিস্ট্রি অব ইন্ডিয়ান সিক্রেট সার্ভিস এই সিকিম সম্পর্কে লিখেছে। ভারত সিদ্ধান্ত নিয়েছিল 1971 সালে সিকিম দখল করে নেওয়া হবে। সেই লক্ষ্যে সিকিমে প্রয়োজনীয় অবস্থার সৃষ্টির জন্য আন্দোলন, হত্যা ও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে আসছিল। তাতে সফল হয়। তারা ছোট ছোট ইস্যুকে বড় করার চেষ্টা করে এবং তারা সিকিমে হিন্দু, নেপালি ইস্যু সৃষ্টি করে সমস্ত জনগণকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল। ভারতীয় সাংবাদিক সুধীর শর্মা পেইন অব লুজিং এ নেশন নামে একটি প্রতিবেদন লিখেছে। ভারতের সিকিম মিশনের প্রধান চালিকা শক্তি ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। তারা সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে রন্ধে রন্ধে ঢুকে পড়েছিল। ক্যাপ্টেন ইয়ানজু লিখেছিলেন, ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা বেসামরিক পোশাকে রাজার বিরুদ্ধে গ্যাংটকের রাস্তায় মিছিল, আন্দোলন ও সন্ত্রাস করত। লেন্দুপ দর্জি সমগ্র সিকিমবাসীকে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিল। গণতন্ত্রের স্লোগান শুনে সিকিমের সাধারণ জনগণ ভাবতে পারেনি
এই স্লোগানের পিছনে এই প্রতিবেশী দেশ একটি জাতির স্বাধীনতা হরণ করতে আসছে। সিকিমের জনগণকে দ্বিধা বিভক্ত করে ভারত তার আগ্রাসন সফল করেছিল, আর এটি করতে তারা সিকিমের প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতক লেনদেব দর্জিকে ব্যবহার করেছিল। বর্তমানে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য, যার রাজধানী গ্যাংটক। এই রাজ্যে মোট জেলার সংখ্যা 4টি। সিকিমের রাজ্যের মোট আয়তন 7096 বর্গ কিলোমিটার। বর্তমানে সিকিমের জনসংখ্যা 6,10,000। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 86 জন। সিকিমের মোট জনসংখ্যার 60% হিন্দু, 28% বৌদ্ধ, 6% খ্রিস্টান, 1% মুসলমান। ভৌগোলিকভাবে সিকিমের পশ্চিমে নেপাল, উত্তর পূর্বে চীন, পূর্বে ভুটান এবং দক্ষিণে পশ্চিম বাংলা। আয়তনে সিকিম গোয়ার পর ভারতের দ্বিতীয় সবচেয়ে ছোট রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য। সিকিমের রাজধানী গ্যাংটক ভারতের অন্যতম একটি পর্যটন শহর। তো বন্ধুরা, দেশ কি কখনো মনে হয় হয়তো স্রেফ মানচিত্রের দাগ টানা, সীমারেখা বা জোর করে চাপিয়ে দেওয়া কাঁটাতারের নামে দেশ, কিন্তু পরক্ষণে দ্বন্দ্বে পড়ে যেতে হয়। এই সীমারেখার মধ্যে সর্বমত অর্জনের জন্য যুগে যুগে কত রক্তপাত, কতই না বলিদান হয়েছে। সর্বমত, স্বাধীনতায়, এই শব্দগুলো যেন প্রাণের সবটুকু উচ্ছ্বাস ধারণ করে থাকে। ইতিহাসের পাতায় অনেক জাতি যেমন স্বর্ণাক্ষরে নিজেদের স্বাধীনতা অর্জনের গল্প লিখেছেন, তেমনি এর পাশাপাশি কালো হরফে লেখা স্বাধীনতা হারানোর অধ্যায়ের সংখ্যা নেহাতে কম নয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি সিকিমের স্বাধীনতা হারানোর সম্পর্কে। আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি পর্বে। ভালো থাকুন।